সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত ও পেশাদার হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের। নিউ ইয়র্কের সামার ইউথ পিস ওয়াক 2026 শান্তির খোঁজে এক ঝাঁক তরুণ। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেছেন, হামলা অব্যাহত থাকলে তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলবে না। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। এতে তিনি বলেন, গত মাসে সই হওয়া সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে কোনো মূল্যই নেই। বিবৃতিতে বলা হয়, চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ আবারও প্রমাণ করছে যে দাদাগিরি, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের ভিনদেশী নীতির অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিতে চাইলে তাদের জেনে রাখা উচিত, ইরান ও প্রতিরোধ ফ্রন্টের কাছে তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা মজুদ আছে। চলতি সপ্তাহে ইরানে হামলার মাত্রা নাটকীয়ভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তু করেছে সেতু, রেললাইন ও পানি বিশুদ্ধীকরণ কেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোকে। জবাবে কুয়েতে বেসামরিক অবকাঠামোয় সফল হামলা চালিয়েছে তেহরান, যার পর দেশটির কর্তৃপক্ষ বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান এই যুদ্ধকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে ইরানের শীর্ষ নেতৃত্ব। ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান দাবির কাছে নতি স্বীকারের কোনো লক্ষণ দেখায়নি তেহরান, যদিও পর্দার আড়ালে সংঘাত বন্ধে চাপ অব্যাহত রেখেছে আঞ্চলিক দেশগুলো। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার আসল রূপ প্রকাশ করে দিয়েছে। উন্মোচিত হয়েছে তাদের প্রতারণা, অবিবেচনা ও অবিশ্বস্ততা। তিনি ইরানের নেতৃত্বের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে যুদ্ধ চলাকালে সতর্ক ও সক্রিয় থাকতে বলেন। সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের গুরুত্বপূর্ণ মিত্র হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে প্রবেশপথ বাব আল মানদেব বন্ধ করে দিতে পারে। এমনটা হলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে এবং হামলা বন্ধে ট্রাম্পের উপর আরও চাপ বাড়বে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ ব্যাপক অজনপ্রিয় এবং এতে দেশটির অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের পরিবেশ তৈরি করা। তবে একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তেহরান ও ওয়াশিংটন উভয়ই এখন এই চুক্তিকে শেষ ঘোষণা করেছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবার আরও ভয়াবহ রূপ নিল। জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও একজন। যুদ্ধ শুরুর পর এই প্রথম সরাসরি ইরানি হামলায় কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটল। এদিকে মার্কিন আগ্রাসন বন্ধ না হলে ওয়াশিংটনকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন 2 মার্কিন সেনা। হামলায় আহত আরও 4 সেনাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন একজন। সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 16 জন মার্কিন সেনা নিহত এবং 430 জনের বেশি আহত হয়েছেন। এই মার্কিন সেনা নিহতের খবর প্রকাশের ঠিক আগ মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে আসে এক কঠোর হুঁশিয়ারি। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি জানান, মার্কিন হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে অবিস্মরণীয় শিক্ষা দেয়া হবে। একই সাথে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা চুক্তিকে মূল্যহীন বলে প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে প্রায় 1 মাস আগে সই হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানি হামলার বড় প্রভাব পড়েছে প্রতিবেশী কুয়েতেও। দেশটিতে একটি পানি শোধনাগার এবং তেল ক্ষেত্রে হামলার পর তীব্র আগুন ধরে যায়, যার ফলে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে সেখানে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
পাল্টা জবাবে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে টানা সপ্তম রাতের মতো ব্যাপক হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মার্কিন হামলা ইরানের একটি বড় বিদ্যুৎ ও পানি শোধনাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে তীব্র গরমে প্রায় 10,000 মানুষ পানি শূন্যতায় ভুগছেন। তেহরান জানিয়েছে গত 3 সপ্তাহে মার্কিন হামলায় তাদের অন্তত 50 জন নাগরিক নিহত হয়েছেন। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের জামাইকায় অলাভজনক সংস্থা সেভ দ্য পিপল এর উদ্যোগে অনুষ্ঠিত হল হিলসাইড সামার ইউথ পিস ওয়াক 2026। নো হেট অনলি পিস এই অমোঘ বাণী বুকে ধারণ করে পিস ওয়াকে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভলান্টিয়াররা। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই আয়োজন তরুণদের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। রাশেদ বাপ্পি রিপোর্ট। ব্যস্ত নগরে নিউ ইয়র্কের যান্ত্রিক কোলাহল ঠেলে সড়ক জুড়ে যেন নেমে আসে এক টুকরো স্নিগ্ধতা। বড় কোনো দাবি দেওয়া কিংবা প্রতিবাদের সুর নয়, বরং এদিন কচিকাঁচা আর তরুণদের কণ্ঠে ধ্বনিত হয় বিশ্ব শান্তির আহ্বান। অলাভজনক সংস্থা সেভ দ্য পিপলের উদ্যোগে নিউ ইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী পিস ওয়াক বা শান্তি পদযাত্রা। শনিবার সকাল 10টা, যখন আর 10টা মানুষ ছুটির দিনের আলসেমি কাটানো কিংবা প্রত্যাহিক ব্যস্ততায় মগ্ন, ঠিক তখনই সেভ দ্য পিপলের কার্যালয় থেকে একদল তরুণ বুক ভরা স্বপ্ন আর হাতে শান্তির বার্তা নিয়ে নেমে পড়েন রাজপথে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ইন্টার্ন ভলেন্টিয়ারদের এই পিস ওয়াক পরবর্তীতে পৌঁছায় জ্যামাইকা মুসলিম সেন্টারে। শান্তির ধর্ম ইসলামের মূল বাণী এবং এর সুমহান আদর্শ তরুণদের বুকে ছড়িয়ে দিতে সেখানে অপেক্ষায় ছিলেন অগ্রজরা। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সেভ দ্য পিপলের সিইও অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন মুসলিমদের প্রার্থনা তথা নামাজের খুঁটিনাটি ও এর আধ্যাত্মিক মাহাত্ম্য। Just facing toward like the Mecca, like the Kaaba, which is we believe is the house of Allah. And who lead, we call the imam, and imam in the front, and then everyone just follow the imam. Imam just start like this, and then like recite some surah, some verses from the Quran, and then they like the band like this, and then few seconds after, like the go back, and then they do like this. Today times are so many things that like the prayers which we do 5 times a day is more like mental health things for yourself, that you calm yourself like that. When you do it with the core of your heart and you put your, even science proved it, like putting your forehead in the ground for like 5 minutes a day, it reduces your anxiety, your stress, your depression. And even some people, have you ever noticed like ধর্মীয় আর আধ্যাত্মিক আবহ শেষ হতেই এই শান্তির কাফেলার গন্তব্য হয় ক্যাপ্টেন ট্যালি পার্ক। তবে এবার আর শুধু হাঁটা নয়, পরিবর্তনের গল্পটা তারা লিখলেন নিজেদের হাতে। পার্কে জমে থাকা ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করতে নেমে পড়েন এই শান্তিদূতেরা। আজকে দুটি উদ্দেশ্য, একটি হচ্ছে পিচ ওয়াক, লাইক আমাদের এই কমিউনিটির ডিফারেন্ট ফেথ এবং ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইউথদেরকে দেখানো এবং শো করা দ্য হাউ আমাদের কিভাবে আমাদের কমিউনিটি আমরা লিভ করতেছি, কিভাবে আমাদের এই কমিউনিটির জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়। সেই সঙ্গে আমরা পার্কে তাদেরকে নিয়ে আসছি, যেই পার্কে আমাদের বাচ্চারা খেলে। এই সিটির এত এনাফ রিসোর্স নেই যে পার্কটিকে সবসময় ক্লিন রাখা। অ্যাজ এ নেইবার, অ্যাজ এ কমিউনিটি মেম্বার, আমাদেরও দায়িত্ব এই পার্কটি ক্লিন রাখা, এবং তারা সেই পার্কটি ক্লিন করছে। সেভ দ্য পিপলের ভলান্টিয়াররা জামাইকা হিলস অ্যাসোসিয়েশনের সাথে পার্টনারশিপে আমরা এই কাজটি এখানে করছি। তরুণদের এমন অনুপ্রেরণামূলক কাজে সামিল হতে দেরি করেননি কমিউনিটির অগ্রজরাও। জ্যামাইকা হিলস অ্যাসোসিয়েশনের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি লিডার ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মোল্লা সহ আরও অনেকে। This is a good program. These kids have come and have volunteered their time in order to take care of the parks. We hope to see them again, and we hope that the gentlemen that's here now will return and keep returning and help build the community and keep the community parks clean. I would like to say thank you. Thanks a lot. Thank you so much. Thank you so much. আমরা যারা কমিউনিটির যারা আছি যাচ্ছি বসতেছি, কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে হবে, যেখানে এনাফ ফান্ড নাই সিটির,
সো এই যে দেখেন এত বড় একটা পার্ক, অলমোস্ট মান্থলি 100,000 পিপল ভিজিট করে, রাইট? অনলি ওয়ান এমপ্লয়ি। সো এটা আমাদের দায়িত্ব, যদি আমরা পাবলিক সেফটিকে রক্ষা করতে চাই, দেন ক্লিন রাখতে চাই, দেন আমাদের বাচ্চাদের স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে চাই, এটা আমাদের সকলের প্রয়োজন। প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট হলে একবার সবাই আমরা ইয়াংরা এসে যারা আছে আমাদের কিডস তাদেরকে নিয়ে প্র্যাকটিস করা যায়। এই যে গার্বেজগুলো দেখতেছেন এটা কিন্তু আমাদের না, কিন্তু প্ল্যানেটটা আমাদের। সো আমার মনে হয় এই প্ল্যানেটটার জন্য আমাদের কাজ করা উচিত। Hello, my name is Ghazal Nasari. I'm the Associate Development for Save the People. Today we are here to clean up the park with the partnership with the Jamaica Health, and the main goal of this is to bring peace, respect into the community. A lot of the kids volunteering today from different faith-based, and they are here to help deliver the message of peace, respect in the community for people. আমরা একটা মাল্টিকালচারাল কমিউনিটিতে বাস করি, একটা দেশে বাস করি। আমরা সবাইকে নিয়ে এটা আমাদের কমিউনিটি, এটা আমাদের নেইবারহুড। আমরা সবাই মিলে সৌহার্দ্যের সাথে বসবাস, এটা একটা উদ্যোগ, এবং সবাই মিলে আমরা একটা সুন্দর পৃথিবী, সুন্দর এনভায়রনমেন্ট গড়ে তুলব সবার জন্য, নট জাস্ট একটা কমিউনিটির জন্য। এই দেশটা সবার, এই এলাকা সবার, এই কমিউনিটি সবার। আসলে সবাই মিলে যার যার অবস্থান থেকে দায়িত্বটা পালন করি। ব্যতিক্রমী এই শান্তি পদযাত্রার নেতৃত্ব দেন সেভ দ্য পিপলের সিইও অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, ছিলেন একই সংগঠনের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের গিজাল নাজারি এবং নন ভায়োলেন্ট পিস ফোর্সের প্রোগ্রাম ম্যানেজার মেলভিন শার্টি। I cleaned the park today. I'm so proud of myself. In its community, creating a sense of community, you're already building a peace community because there is a good, positive relationship. বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ মানুষের বসবাস। এই বৈচিত্র্যপূর্ণ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ তুলে ধরা, সাম্য, সম্প্রীতি এবং হিংসা বিদ্বেষ মুক্ত নিউ ইয়র্ক সিটি গড়ে তোলার জন্যই মূলত এই পিস ওয়াক। এই পিস ওয়াকের মাধ্যমে আগামী প্রজন্ম নতুন করে নেতৃত্ব দেবে নিউ ইয়র্ক সিটির, যেখানে কোনো হিংসা বিদ্বেষের অবস্থান থাকবে না। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে বন্যায় 30 লাখ হাঁস মুরগি পশু আক্রান্ত, ক্ষতি 100 কোটির বেশি। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। নিউ ইয়র্ক পুলিশের ইতিহাসে অন্যতম ডেডিকেটেড ও সাহসী কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতি ও কীর্তিকে চিরস্মরণীয় করে রাখতে নিউ ইয়র্কের ব্রঙ্কসে বর্ণাঢ্য এক সড়ক নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত ব্রঙ্কসের ইস্ট 172 স্ট্রিট এবং বিচ এভিনিউয়ের সংযোগস্থলে আবেগঘন পরিবেশে এই বিশেষ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। আজ থেকে এই মোড়টি আনুষ্ঠানিকভাবে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামে পরিচিত পাবে। কমিউনিটি নিরাপত্তা ও সেবায় আত্মোৎসর্গ করা এই বীর অফিসারের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবার ও সহকর্মীরা। বিস্তারিত জানব সায়েম শুভর প্রতিবেদনে। That is part of what makes this dedication so meaningful. The city that once represented possibility to Didar will now carry his name permanently on one of its streets. For the land of the free. নিউ ইয়র্ক পুলিশের সাহসী কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতিতে ব্রঙ্কসের একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। শনিবার এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে ব্রঙ্কসের ইস্ট 172 স্ট্রিট এবং বিচ অ্যাভিনিউ মোড়টির নতুন নাম দেওয়া হয় ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে। কমিউনিটির সেবায় আত্মোৎসর্গ করা এই বীর অফিসারের সম্মানার্থে আয়োজিত অনুষ্ঠানে এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবার উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের গর্ব দিদারুল ইসলাম।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে। যোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগে। গত বছরের 28শে জুলাই মিডটাউন ম্যানহাটনে এক ভয়াবহ অ্যাক্টিভ শুটার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই মুহূর্তে অফ ডিউটিতে থাকা সত্ত্বেও নিজের জীবনের তোয়াক্কা না করে বন্দুকধারীকে রুখে দাঁড়াতে বীরের মতো ঝাঁপিয়ে পড়েন 36 বছর বয়সী দিদারুল ইসলাম। ঘাতকের বুলেট তার বুক ঝাঁঝরা করে দিলেও তার এই অসীম সাহসিকতা সেদিন বহু মানুষের জীবন বাঁচিয়েছিল। বাংলাদেশ থেকে আসা এই অভিবাসী যুবক কর্মজীবনে 47th প্রিসিংক্টে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে উন্নীত করা হয়। তিনি এনওয়াইপিডির ইতিহাসে লাইন অফ ডিউটিতে জীবন উৎসর্গ করা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠানের শুরুতেই ডিটেকটিভ দিদারুল ইসলামের পেশাদারিত্ব, সততা ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, দিদারুল ইসলাম কেবল একজন আইন প্রয়োগকারী কর্মকর্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন অভিবাসী ও মূলধারার সমাজের মধ্যকার এক মজবুত সেতু। অনুষ্ঠানে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও দূরদর্শী বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, একজন সৎ ও নিবেদিত প্রাণ অফিসারের নামে এই নামকরণ একদিকে যেমন ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের জনসেবায় আরও বেশি মানবিক ও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে, অন্যদিকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের এই এলাকায় একটি সামাজিক অন্তর্ভুক্তির চমৎকার উদাহরণ হয়ে থাকবে। আজকের পর থেকে ইস্ট 172 স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ দিয়ে যাতায়াতকারী প্রতিটি মানুষ যখনই ওপরের দিকে তাকাবেন, তখনই তারা দেখতে পাবেন কিভাবে একজন মানুষ নিজের কাজের মাধ্যমে একটি শহরের হৃদয়ে নিজের নাম খোদাই করে গেছেন। সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। এবার দেশের সংবাদ। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। মন্ত্রী বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মশালা বা উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি প্রণয়ন করার কোনো যৌক্তিকতা নেই, যদি না তা জনগণের প্রকৃত কল্যাণে আসে। দেশের সঠিক নীতি প্রণয়নের স্বার্থে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের উপর জোর দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত রেজিমের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দেশে সব পরিসংখ্যান ধ্বংস করা হয়েছে। দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিটেন্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন কৃষি ও কৃষকদের উপর ভর করে দাঁড়িয়ে আছে। তাই আমাদের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উপর ভিত্তি করে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল জানান, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। সবকিছুতে বিরোধিতা মানসিকতা থেকে বিরোধী দলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বিগত শেখ হাসিনা সরকারের আমলে 2022 সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়া প্রায় 140 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার সচিবালয়ে 2026 বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। পাশাপাশি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তা দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, 2022 সালে $3.2 মিলিয়ন ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কেনা হলেও মধ্যস্থভোগীদের মাধ্যমে তা প্রায় 140 কোটি টাকার দুর্নীতি হয়েছে।
তার ভাষায় ফিফাকে পুরো অর্থ পরিশোধের পরেও অতিরিক্ত অর্থ লেনদেনের মাধ্যমে এ অনিয়ম সংঘটিত হয়। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন বিশ্বকাপ সম্প্রচারে জনগণের অর্থ ব্যয় করা যাবে না। সেই নির্দেশনা অনুসরণ করে 2026 বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব ও $3.85 মিলিয়ন কেনা হয়েছে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের 5 জেলায় প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগে চট্টগ্রাম বিভাগের 5 জেলার 41টি উপজেলা ও 183টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 4 লাখ গবাদি পশু আক্রান্ত হয়েছে। এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 80 কোটি টাকা। পাশাপাশি 30 লাখ হাঁস মুরগি আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 100 কোটির বেশি। বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর এসব তথ্য জানিয়েছে। বন্যার কারণে গবাদি পশুর খামারের পাশাপাশি হাঁস মুরগি খামারেও ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে 4,550টি গবাদি পশুর খামার এবং 34,357টি হাঁস মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খামারে অবকাঠামো, খাদ্য উৎপাদন ও পশু পাখির ক্ষয়ক্ষতি মিলিয়ে কয়েক কোটি টাকার লোকসান হয়েছে। গত 5 জুলাই থেকে টানা 6 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের 5 জেলা প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েন 8 লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে অর্ধ শতাধিক মানুষের। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে বিতর্ক আড়াল করে বিশ্বকাপ থেকে রেকর্ড আয়ের ঘোষণা ফিফার। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হওয়া 2026 বিশ্বকাপ থেকে রেকর্ড আয়ের ঘোষণা দিতে যাচ্ছে ফিফা। প্রাক্কলিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সংস্থাটির রাজস্ব, যার টুর্নামেন্ট ঘিরে ওঠা সমালোচনাকে অনেকটাই ম্লান করে দিচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী চলতি বিশ্বকাপ থেকে ফিফা ঘোষণা দিতে যাচ্ছে $15 বিলিয়ন রেকর্ড রাজস্ব আয়ের, যা টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত $11 বিলিয়ন লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। শনিবার সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই তথ্য জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এই আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি ও টিকিট বিক্রি থেকে, বিশেষ করে চড়া দামে সেকেন্ডারি বা পুনঃবিক্রয় বাজার থেকে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই 15% করে কমিশন কেটে রাখে ফিফা। 48 দলের সম্প্রসারিত ফরম্যাটে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ আগে থেকেই সবচেয়ে বাণিজ্যিক আসর হিসাবে সমালোচিত হয়েছিল। চড়া টিকিট মূল্য, বিজ্ঞাপনের জন্য বাড়তি হাইড্রেশন ব্রেক এবং উপসাগরীয় রাষ্ট্র সমর্থিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লোভনীয় বাণিজ্যিক চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। ধারণা করা হচ্ছে এই বর্ধিত আয়ের সুফল পাবে ফিফার সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। পাশাপাশি বিতর্কে ঘেরা আসর সফলভাবে শেষ করার পর এই বিপুল আয় ইনফান্তিনোকে নিজের অবস্থান আরও সুসংগত করার সুযোগ করে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিবেদন অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি পদের পুনর্নির্বাচনের জন্য 200টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনের প্রতিশ্রুতি ইতিমধ্যেই পেয়েছেন ইনফান্তিনো। রেকর্ড আয়ের সুবাদে বাড়তি তহবিল পাওয়ার সম্ভাবনায় কিছু অ্যাসোসিয়েশন হয়তো প্রকাশ্যে অসন্তোষ জানানো থেকে বিরত থাকবে। এই বিপুল রাজস্ব প্রবাহ নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী উন্মুক্ত বিডের বিশ্বকাপ হবে 2038 সালে। আর গত শুক্রবার এক সংবর্ধনায় যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার কানাডা মেক্সিকোকে ছাড়াই একক আয়োজক হিসেবে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেও বিশ্বজুড়ে বক্স অফিসে ইতিহাস গড়েছে পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা দ্য ওডিসি। মুক্তির প্রথম দিনগুলোতে সিনেমাটি ছাড়িয়ে গেছে নোলানের আগের সব রেকর্ড। বিস্তারিত প্রতিবেদনে।
ইউনিভার্সালের প্রযোজনায় নির্মিত সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে $257.8 মিলিয়ন, যা নোলানের ক্যারিয়ারের সেরা বৈশ্বিক ওপেনিং। এর আগে তার সিনেমা দ্য ডার্ক নাইট রাইজেস $249 মিলিয়ন, দ্য ডার্ক নাইট $198 মিলিয়ন এবং ওপেনহাইমার $180 মিলিয়ন আয় করে মুক্তির সপ্তাহান্তে। চলতি বছরে এখন পর্যন্ত মুক্তি পাওয়া লাইভ অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে সেরা ওপেনিং এটি। তবে সামগ্রিকভাবে ইউনিভার্সাল, ইলুমিনেশন, মিনটেন্ডার, দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি $372.5 মিলিয়ন এবং ডিজনি পিকচারের টয় স্টোরি 5 $312 মিলিয়ন পর তৃতীয় স্থানে আছে সিনেমাটি। হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমার উত্তর আমেরিকার আয় $120.5 মিলিয়ন, যা চলতি বছরের সেরা লাইভ অ্যাকশন ওপেনিং। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, মেক্সিকো ও ব্রাজিল সহ 73টি দেশ আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় $137.3 মিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নোলানের আন্তর্জাতিক বক্স অফিসে ক্যারিয়ার সেরা। আন্তর্জাতিক পর্যায়ে সর্বকালের দ্বিতীয় সেরা আর-রেটেড ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে দ্য ওডিসি, যা রয়েছে শুধু ডেডপুল অ্যান্ড উলভারিনের $233.3 মিলিয়ন পেছনে। ফ্রান্সে সিনেমাটি প্রথম দিনে আয় করেছে $5 মিলিয়ন। মোট আয়ের 40% শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে সেখানে। ইটালিতে 88% বাজার দখল করে নোলানের ইতিহাসে সেরা ওপেনিং ডে রেকর্ড করেছে সিনেমাটি, যা ইউনিভার্সালেরও সর্বকালের সেরা। অস্ট্রেলিয়া, মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলেও সিনেমাটি নোলানের ক্যারিয়ারের সেরা ওপেনিং ডে রেকর্ড গড়েছে। প্রতিটি বাজারে বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। বিশ্বকাপ ফাইনালের কারণে দর্শক কমার সংখ্যা থাকলেও তা কাটিয়ে উঠেছে সিনেমাটি। বিনোদন জরিপ সংস্থা জাস্ট ওয়াচের তথ্য অনুযায়ী প্রায় 60% দর্শক জানিয়েছে তারা এই সপ্তাহান্তে সিনেমা হলে দ্য ওডিসি দেখার পাশাপাশি বিশ্বকাপ ফাইনালও উপভোগ করতে চান। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত ও পেশাদার হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের। নিউ ইয়র্কের সামার ইউথ পিস ওয়াক 2026 শান্তির খোঁজে এক ঝাঁক তরুণ। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ বিশ্বজুড়ে বাঙালিয়ানা।